সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ঘরে আমার স্কুলের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি জিশান ইসলাম। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের চতুর্থ অধ্যায় জ্যামিতিক অঙ্কন নিয়ে পড়ব। গত ক্লাসে আমরা ত্রিভুজ সংক্রান্ত দুটি সম্পাদ্য শিখেছিলাম, সম্পাদ্য 1 ও 2। আর আজকের ক্লাসে আমরা ত্রিভুজ সংক্রান্ত আরও দুটি সম্পাদ্য শিখব, সম্পাদ্য 3 ও 4। তো এবার আমরা চলে যাই ক্লাসের মূল আলোচনায়। তো প্রথমেই দেখা যাক যে সম্পাদ্য 3-এ আমাদেরকে কি করতে হবে। সম্পাদ্য 3 আমাদেরকে বলছে যে কোনো ত্রিভুজের ভূমি এবং অপর দুই বাহুর অন্তর এবং শিরোকোণ দেয়া আছে। আমাদেরকে কি করতে হবে? ত্রিভুজটি আঁকতে হবে। মনে করি যে কোনো ত্রিভুজের ভূমি হচ্ছে এ এবং অপর দুই বাহুর অন্তর সেটি হচ্ছে ডি এবং শিরোকোণটি হচ্ছে এক্স। আমাদেরকে কি করতে হবে? ত্রিভুজটি আঁকতে হবে। এবার আমরা চলে যাই অঙ্কনের বিবরণে। তো এই ক্ষেত্রে সম্পাদ্যটি করার জন্য আমরা কি করব? কয়েকটি ধাপে ধাপে আগাবো সম্পাদ্যটি করার জন্য। তো প্রথম ধাপে আমরা কি করব? যে কোনো একটা রেখা বিডি থেকে আমাদের যে ওই যে অন্তর দেওয়া ছিল, যে অপর দুই বাহুর অন্তর ডি, ওটার সমান করে আমরা বিপি অংশটা কেটে নিব। তাহলে আমরা প্রথমেই কি করব? যে কোনো রেখা বিডি থেকে বিপি সমান ডি অংশ কেটে নিই। ডিটা কি? ডিটা হচ্ছে অপর দুই বাহুর অন্তর। ত্রিভুজে ভূমি ছিল এবং ভূমির সাথে অপর দুই বাহুর অন্তর যে ডি দেওয়া ছিল সেটা। তারপর পরের ধাপে আমরা কি করব? পরের ধাপে এই যে বিপি অংশটা কেটে নিলাম, এটার যে পি বিন্দুতে আমরা কি করব? পি বিন্দুতে আমাদের যে শিরোকোণ এক্স দেয়া আছে, সেই শিরোকোণের সম্পূরক কোণের অর্ধেক কোণটা বসাবো। এবার যে সম্পূরক কোণ মানে কি? আমাদের যে শিরোকোণ এক্স দেওয়া আছে, সেই এক্স এর এই যে নিচের দিকের যে বাহুটি, সেটিকে যদি আমরা এপাশে বাড়িয়ে একটি সরলরেখা বানিয়ে ফেলি, তাহলে কোণ এক্স এর এপাশের যে অংশটা, এটাই হচ্ছে কোণ এক্স এর সম্পূরক কোণ। তার মানে কি? কোণ এক্স তার সাথে এপাশের কোণটা যোগ করলে আমরা কত পাচ্ছি? 180 ডিগ্রি। তাহলে এই পাশের কোণটাকে আমরা কি বলবো? কোণ এক্স এর সম্পূরক কোণ। তাহলে এবার আমরা কি করব? এই যে কোণ এক্স এর সম্পূরক যে কোণ, সেটিকে আবার অর্ধেক করব। সেটার যে অর্ধেকটা, সেটাকেই আমরা পি বিন্দুতে বসাবো। তো তাহলে আমরা পরের ধাপে কি করছি? পি বিন্দুতে কোণ এক্স এর সম্পূরক কোণের অর্ধেকের সমান করে আমরা ডিপিএম এই কোণটি আঁকব। কেন সম্পূরক কোণের অর্ধেকটাই বসাচ্ছি, সেটার যে কারণটা সেটা আমরা একটু পরেও জানতে পারবো এবং আমরা প্রমাণে তো আমরা বিস্তারিতভাবে প্রমাণ করে দেখাবোই যে আসলে আমরা ঠিকঠাক কাজ করেছি কিনা। পরের ধাপে আমরা কি করব? পরের ধাপে আমরা বিকে কেন্দ্র করে, আমাদের যে বিডি রেখার এই পাশে যে বি বিন্দুটি, সেই বিকে কেন্দ্র করে আমরা ভূমি এ এর সমান ব্যাসার্ধ নিয়ে আমাদের যে ত্রিভুজের ভূমি দেওয়া ছিল, যেটাকে আমরা এ ধরেছিলাম, সেটার সমান একটা বৃত্তচাপ আঁকবো। তাহলে আমরা বিকে কেন্দ্র করে ভূমি এর সমান ব্যাসার্ধ নিয়ে যদি একটা বৃত্তচাপ আঁকি, তাহলে এই বৃত্তচাপটা আমরা দেখতে পাচ্ছি, এই বৃত্তচাপটি পিএম যে সরলরেখাটি, এটাকে একটা বিন্দুতে ছেদ করছে। ধরে নিলাম এটা সি বিন্দুতে ছেদ করছে। তো সি বিন্দুতে যদি ছেদ করে, তারপর পরের কাজ কি হবে আমাদের? আমরা বি আর সি যোগ করে দিব। তাহলে বি আর সি যদি যোগ করে দেই, তাহলে এই ধাপটা শেষ হলো। এর পরের ধাপে আমরা কি করব? এই যে সি বিন্দু, এই সি বিন্দুতে ডিপিসি এই কোণের সমান করে, ডিপিসি কোনটা? ডিপিসি আমরা একটু আগে কি বসিয়েছিলাম? এর আগের স্টেপে আমরা কি করছিলাম? যে ডিপিসি যে কোণটা, এটা কিন্তু ওই যে আমাদের শিরোকোণ, সেই শিরোকোণের সম্পূরক কোণের অর্ধেক কোণটা বসিয়েছিলাম। তাহলে এই কোণটার সমান করে সি বিন্দুতে আবার আমরা আরেকটা কোণ আঁকবো, এক্সাক্ট সেম কোণ। তাহলে আমরা সি বিন্দুতে পিসিএ কোণ আঁকবো ডিপিসি বা আমাদের শিরোকোণের সম্পূরক কোণের অর্ধেকের সমান করে। তাহলে এই যে আমরা যে পিসিএ কোণটা আঁকলাম, এই যে পিসিএ কোণের সিএ যে রেখাটা, এটা আমরা দেখতে পাচ্ছি এটা বিডি রেখাকে এ বিন্দুতে ছেদ করছে। তাহলে এবার আমরা বলতে পারি, এবার এই এ বি সি কিন্তু আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। এবার তোমরা প্রশ্ন করতে পারো যে এটাই যে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ, সেটার প্রমাণ কি? তাহলে এবার আমরা প্রমাণে চলে যাই। ত্রিভুজ এবিসি যে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ, সেটা প্রমাণের জন্য আমরা কি করতে পারি? এই যে এবিসি ত্রিভুজ, এটার যে ভূমি সেটাও কি? বিসি। কারণ এই যে বিসি, এটা কি? আমরা ওই যে ভূমির সমান চাপ নিয়ে যেহেতু এঁকেছিলাম, তাহলে আমরা বলতে পারি এবিসি ত্রিভুজের ভূমি যেহেতু বিসি, তাহলে ভূমির বিপরীতের যে কোণটা, যেটাকে আমরা বলতে পারি কোণ সিএবি, এটা তাহলে কি? শিরোকোণ এক্স এর সমান হতে হবে। তাহলে আমরা যদি কোনোভাবে দেখাতে পারি যে কোণ সিএবি ইকুয়ালস টু শিরোকোণ এক্স, যেহেতু ভূমির বিপরীতেই থাকবে শিরোকোণটি,
এবং সাথে সাথে ভূমি বাদে এই ত্রিভুজের অপর যে দুটি বাহু এবি আর এসি, এই এবি আর এসি এই দুটি বাহুর অন্তর, বা আমরা যদি এবি থেকে এসি কে বিয়োগ দেই তাহলে যদি আমরা দেখাতে পারি যে এই ক্ষেত্রে এবি মাইনাস এসি ডি আসতেছে, তবেই আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে ত্রিভুজ এবিসি হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। তো প্রথমেই কি করা যায়, প্রথমেই এখানে যে একটা ছোট ত্রিভুজ দেখতে পাচ্ছি আমরা এপিসি ত্রিভুজ, এই ত্রিভুজটাতে আমরা কি বলতে পারি, এই ত্রিভুজটাতে এই যে কোণটা এপিসি কোণ আর এসিপি কোণ, এই দুটো কোণ কিন্তু সমান, কারণ দুটোই কি ছিল, কোণ এক্স এর বা শিরোকোণ এক্স এর সম্পূরক কোণের অর্ধেক পরিমাণ নিয়ে। তাহলে এই দুটো কোণ যদি সমান হয় তাহলে তাদের বিপরীত বাহু সমান হতে বাধ্য। তাহলে আমরা বলতে পারি কি যে এসি আর এপি এই দুটো বাহু কি হবে, সমান হবে। তাহলে এসি আর এপি যদি সমান হয়, এবার দেখা যাক যে আমরা তো এবিসি ত্রিভুজের ভূমিটা বিসি এ, কোনো সমস্যা নেই। এবার আমরা দেখাতে চাচ্ছি যে এবি মাইনাস এসি ডি হচ্ছে কিনা। তো এবি মাইনাস এসি কে আমরা কি লিখতে পারি, যেহেতু এসি আর এপি দুটো সমান, তবে এবি মাইনাস এসি কে আমরা কি লিখতে পারি, এবি মাইনাস এপি। তো এবি মাইনাস এপি যদি লিখি, এখন দেখো এই যে এবি এই যে রেখাংশটি থেকে যদি এপি রেখাংশটি বাদ দেওয়া হয় তাহলে থাকছে কি, তাহলে থাকছে বিপি থাকছে। তাহলে বিপি কিন্তু আমাদের ডি এর সমান, কারণ ফার্স্টেই কিন্তু আমরা বিপি ডি এর সমান, মানে ওই ত্রিভুজের যে অন্তর ছিল অপর দুই বাহুর যে অন্তর সেটা সমান নিয়েই কিন্তু আমরা বিপি অংশটা কেটে নিয়েছিলাম। তো বিপি তার মানে ডি চলে আসলো, যে তার মানে আমাদের এই ত্রিভুজের অপর যে দুই বাহু সেটির অন্তর আমরা কি পাচ্ছি, ডি পাচ্ছি। এবার আমরা যদি তাহলে কোণ সিএবি কে শিরোকোণ এক্স এর সমান দেখাতে পারি তাহলেই কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল যে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। তো এটা দেখানোর জন্য আমরা চাইলে দুইটা অ্যাপ্রোচে আগাতে পারি। এক হচ্ছে আমরা এইভাবে চিন্তা করতে পারি, এই যে ছোট যে একটা ত্রিভুজ আছে এপিসি ত্রিভুজ বা এসিপি ত্রিভুজ যেটাই বলি, সেটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এপিসি কোণ আর এসিপি কোণ এই দুটো কিন্তু সমান, এবং দুটোই হচ্ছে শিরোকোণ এক্স এর সম্পূরক কোণের অর্ধেক, দুটোই হচ্ছে শিরোকোণ এক্স এর সম্পূরক কোণের অর্ধেক। তাহলে এবার এই দুটো কোণের মান যেহেতু সমান এবং দুটোই হচ্ছে শিরোকোণ এক্স এর সম্পূরক কোণের অর্ধেক, এবার আমরা এই এপিসি ত্রিভুজে আমরা জানি কি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হতে বাধ্য, 180 ডিগ্রি হতে বাধ্য। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ এপিসিতে কোণ এপিসি প্লাস কোণ এসিপি, কোণ এপিসি প্লাস কোণ এসিপি প্লাস কোণ সিএপি ইকুয়ালস টু কি হবে, 180 ডিগ্রি, 180 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি। আবার আমরা যখন একদম ফার্স্টে কোণ এক্স এর সম্পূরক কোণ নিয়েছিলাম, তারপর সেটার অর্ধেক নিয়েছিলাম, তখন একটা জিনিস আমরা বলেছিলাম যে সবসময় মাথায় রাখবা কোণ এক্স আর ওই কোণেরই সম্পূরক কোণ, যে কোনো কোণ এবং তার সম্পূরক কোণ দুটো যোগ করলে আমরা কত পাই, 180 ডিগ্রি পাই। কিন্তু যেহেতু আমরা নিচের ওই রেখাটিকে সামনে আগালে এটা সরলরেখা হয়ে যায় আর একটা সরলরেখা হতো 180 ডিগ্রি, তাহলে কোণ এক্স যোগ কোণ এক্স এর সম্পূরক কোণ সেটাও কিন্তু 180 ডিগ্রি। তাহলে এই দুটোর যদি আমরা কম্পেয়ার করি যে ত্রিভুজ এপিসি এর তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, আবার কোণ এক্স প্লাস কোণ এক্স এর সম্পূরক কোণ সেটাও 180 ডিগ্রি। এবার ত্রিভুজ এপিসি এর এপিসি যোগ এসিপি এই দুটোর সমষ্টি কত, এই দুটোর সমষ্টি কিন্তু কোণ এক্স এর সম্পূরক কোণের সমান, কারণ দুটোই ছিল কি কোণ এক্স এর সম্পূরক কোণের অর্ধেকের সমান। তাহলে অর্ধেক প্লাস অর্ধেক যোগ করে কি পাচ্ছি আমরা, কোণ এক্স এর সম্পূরক কোণ পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে সাথের যে সিএপি কোণটা এটা তাহলে কোণ এক্স হতে বাধ্য, কারণ কোণ এক্স এর সম্পূরক কোণ প্লাস কোণ এক্স ইকুয়ালস টু কত হবে, 180 ডিগ্রি। তো এই দুটো কম্পেয়ার করে আমরা বলতে পারি যে কোণ সিএপি এটা কত হতে বাধ্য, কোণ এক্স এর সমান হতে বাধ্য বা শিরোকোণ এক্স এর সমান হতে বাধ্য। আর সিএপি যে কোণটা, এই কোণটা আর সিএবি কোণ এ দুটো কিন্তু একই কোণ, তাই না? তাহলে সিএবি কোণ আমরা কি পেয়ে যাচ্ছি, কোণ এক্স বা শিরোকোণ এক্স এর সমান। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভূমি বিসি এর বিপরীতে আমরা শিরোকোণ এক্স পেয়ে যাচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। আবার এটিকে চাইলে অন্যভাবেও আমরা দেখাতে পারি। অন্যভাবে কিভাবে আমরা চিন্তা করতে পারি যে এই যে এপিসি ত্রিভুজে কোণ এপিসি প্লাস কোণ এসিপি এই দুটোর যোগফল আমরা কি দেখতে পাচ্ছি, কোণ এক্স এর সম্পূরক কোণের সমান। এই দুটোর যোগফল দেখতে পাচ্ছি আমরা কোণ এক্স এর সম্পূরক কোণের সমান। এবার আরেকটা যে অ্যানালজি আমরা জানি যে এই যে এপিসি ত্রিভুজের যে কোনো দুটো অন্তঃস্থ কোণের সমষ্টি তার অপর যে বিন্দুতে বহিস্থ কোণের সমান। তাহলে আমরা বলতে পারি না যে এপিসি প্লাস এসিপি ইকুয়ালস টু কি হবে, ইকুয়ালস টু হবে বহিস্থ কোণ সি এ ডি, এই বিন্দুতে যে বহিস্থ কোণটি আছে সেটি।
এখন বহিস্থ কোণ সিএডি যদি হয় কোণ এক্স এর সম্পূরক কোণের সমান, তাহলে আমরা কি বলতে পারি এই পাশের যে কোণটা, যেহেতু এই পুরোটাও আমরা যদি ওই পাশের কোণটার নিচের যে বাহুটা সেটাকে যদি এই পাশে বাড়াই, আমরা এটা কি পাচ্ছি, একটা সরলরেখা পাচ্ছি। তাহলে এই পাশের এই অংশটাকে আমরা কি বলতে পারি, কোণ এক্স এর সমান। কারণ আমরা জানি কি কোণ এক্স এর সম্পূরক কোণ প্লাস কোণ এক্স ইকুয়ালস টু কি হবে 180 ডিগ্রি। তো সেইভাবেও আমরা কিন্তু দেখতে পাই যে আসলে আমাদের যে এদিকের যে কোণটা কোণ সিএবি সেটা আসলে কিসের সমান, বা আমরা কোণ এ বলতে পারি সেটা আসলে শিরোকোণ এক্স এর সমান। তাহলে আমরা ত্রিভুজের ভূমি পেলাম, ভূমি বাদে অপর দুই বাহুর অন্তর দেখলাম সেটা ডি, ত্রিভুজের ভূমি এ অপর দুই বাহুর অন্তর ডি, এবং ভূমির বিপরীতে শিরোকোণ পাচ্ছি এক্স। তাহলে আমরা বলতে পারি যে এবিসি আসলে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। এবার আমরা শিখব সম্পাদ্য 4। সম্পাদ্য 4 আমাদের কি বলছে, ত্রিভুজের উচ্চতা, ভূমির উপর মধ্যমা এবং ভূমি সংলগ্ন কোণ দেওয়া আছে, আমাদেরকে ত্রিভুজটি অঙ্কন করতে হবে। মনে করি আমাদের ত্রিভুজের উচ্চতা যেটা সেটাকে আমরা ধরলাম এইচ, ত্রিভুজের উচ্চতা এইচ, ভূমির উপর মধ্যমাটাকে ধরলাম ডি। আমরা নিশ্চয়ই সবাই জানি যে মধ্যমা মানে কি, মধ্যমা হচ্ছে যে কোনো ত্রিভুজের যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু যদি সংযোগ করি তাহলে আমরা কি পাবো, মধ্যমা পাবো। এখন এই ক্ষেত্রে মধ্যমাটা কিন্তু স্পেসিফিকভাবে উল্লেখ করে দিয়েছে যেটা ভূমির উপর হবে। তার মানে আমাদের যে মধ্যমাটা সেটা কি ভূমির উপর হবে। তো ভূমির উপর মধ্যমা যদি ডি আমরা ধরি এবং ভূমি সংলগ্ন কোণ মনে করলাম সেটা দেওয়া আছে আমাদের এক্স, তবে ভূমি সংলগ্ন কোণ যদি এক্স দেওয়া থাকে আমাদের কি করতে হবে, ত্রিভুজটি আঁকতে হবে। তো এই ত্রিভুজটি আঁকার জন্য আমরা অঙ্কনের বিবরণে চলে যাই। প্রথম ধাপে আমরা কি করব, যে কোনো রেখা বি এর বি বিন্দুতে ওই যে ভূমি সংলগ্ন কোণ, সেই ভূমি সংলগ্ন কোণ এক্স এর সমান করে আমরা ইবিপি এই কোণটি আঁকব। তারপর কি করব, তারপর বি বিন্দুতে আমরা বি এই রেখাটির উপর আমরা একটা লম্ব অঙ্কন করব যেটি হচ্ছে বিকিউ। তাহলে বি বিন্দুতে আমরা বি রেখার উপর একটা লম্ব অঙ্কন করব বিকিউ। তারপর কি করব, পরের ধাপে বিকিউ থেকে এই যে বিকিউ এটা থেকে আমরা ত্রিভুজের উচ্চতা এইচ এর সমান করে বিএম একটা অংশ কেটে নিব। তারপর পরের ধাপে আমরা কি করব, এই যে বিএম রেখাটির এটার যে এম বিন্দুতে আমরা একটা সরলরেখা আঁকবো এমএন, যেটা অবশ্যই আমরা আঁকবো কি বিসি এর সমান্তরাল করে। তো সমান্তরাল সরলরেখা কিভাবে আঁকতে হয়, জাস্ট নিচের দিকে যেমন নিচে যে কোণটা আছে এই কোণটার সমান চাপ নিয়ে উপরের দিকে ওই বিন্দুতে আমরা কি করে ফেলতে পারি, একটা সমান্তরাল রেখা এঁকে ফেলতে পারি। এখন এই যে সমান্তরাল রেখাটা একটু আগে প্রথম ধাপে আমরা যেটা করেছিলাম, আমরা যে একটা কোণ এঁকেছিলাম ইবিপি, এই যে এই ইবিপি কোণের বিপি যে রেখাটি, এই রেখাটিকে এমএন রেখাটি আমরা দেখতে পাচ্ছি একটা বিন্দুতে ছেদ করছে, সেই বিন্দুটি আমরা ধরলাম এ। তারপর আমরা কি করব, এই বিন্দুকে কেন্দ্র করে আমরা যেহেতু ত্রিভুজের দেখতে পাচ্ছি যে ভূমি সংলগ্ন কোণ অলরেডি বসানো হয়ে গেছে এবং উচ্চতাও এইচ অনুযায়ী আমরা দুটো সরলরেখা এঁকে ফেলেছি এবং তার মাঝখানেই ত্রিভুজটি আছে, তাহলে উচ্চতাটাও ফুলফিল করলো এবং ভূমি সংলগ্ন কোণ। মধ্যমাটা কিন্তু এখনো বাকি আছে। তো মধ্যমার জন্য আমরা কি করব, এই বিন্দুকে কেন্দ্র করে মধ্যমা ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব, একটা বৃত্তচাপ অঙ্কন করব। তো এই বৃত্তচাপটা যদি আমরা অঙ্কন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বৃত্তচাপটি বি রেখাকে ডি বিন্দুতে ছেদ করছে। এখন যেহেতু এটি মধ্যমা, তাহলে আমরা যদি নিচের যেহেতু ভূমি সংলগ্ন কোণ এক্স, তাহলে নিচের যে এই দিকের যে আমার যে ভূমিটা থাকতেছে কি এদিকে, তাহলে ভূমির উপরে কিন্তু মধ্যমাটা ছিল। তাহলে এটা যদি মধ্যমা এডি, এটাকে আমরা যদি মধ্যমা এডি, এটি যদি বি রেখাকে ডি বিন্দুতে ছেদ করে তাহলে আমরা অবশ্যই যেহেতু মধ্যমা মানে কি যে ত্রিভুজের যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ, তাহলে নিশ্চয়ই এই যে ডি বিন্দুটা হবে কি আমাদের বিপরীত বাহুর এই যে এ যে শীর্ষবিন্দুটি আছে ত্রিভুজের, যে ত্রিভুজটি আমরা একটু পরেই আমরা পেয়ে যাচ্ছি, সেটার বিপরীত বাহুর মধ্যবিন্দুটি হচ্ছে ডি। তাহলে এটা যদি মধ্যবিন্দু হয় তাহলে আমাদের এই বাহুটি বা ভূমিটি যদি আমরা কমপ্লিট করতে চাই, ভূমিটি যদি আমরা সম্পূর্ণ আঁকতে চাই, অবশ্যই আমাদের কি করতে হবে, এই ডি বিন্দুতে বিডি সমান করে আরেকটা অংশ ডিসি আমরা কেটে নিব। তবে বিডি সমান করে যদি ডিসি অংশটি আমরা কেটে নিই
তাহলে আমরা কিন্তু ভূমিটা পেয়ে যাচ্ছি, তাহলে আমরা ভূমি বিসি পেয়ে যাচ্ছি এবং মধ্যমা ডি কিন্তু ভূমির উপরেই থাকতেছে। তারপর ফাইনালি আমরা কি করব, এ আর সিটা যোগ করে দেব। এ আর সিটা যদি যোগ করে দিই তাহলে এই এবিসি আমরা পেয়ে যাচ্ছি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। এবার আমরা প্রমাণ করার চেষ্টা করব যে এবিসি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। আমাদের দেওয়া ছিল কি, আমাদের দেওয়া ছিল ত্রিভুজের উচ্চতা, ভূমির উপর মধ্যমা এবং ভূমি সংলগ্ন কোণ। এবিসি যে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ সেটি এবার আমরা প্রমাণ করার চেষ্টা করব, সুনির্দিষ্টভাবে প্রমাণ করার চেষ্টা করব। তো এই যে এবিসি ত্রিভুজে আমরা যদি দেখি বিডি আর ডিসি এই দুটো কি সমান, যেহেতু আমরা ডিসি অংশটা বিডির সমান করে রেখেছি, তাহলে আমরা বলতে পারি ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। তারপর এই যে এডি হচ্ছে কি, তাহলে আমাদের মধ্যমা, ভূমির উপর অঙ্কিত মধ্যমা, তাহলে আমরা বলতে পারি বিসি এই ক্ষেত্রে আমাদের ভূমি, আর ভূমির উপর অঙ্কিত মধ্যমা হচ্ছে এডি। তারপর আমরা যেহেতু এমএন রেখাটিকে বি রেখার সমান্তরাল করে এঁকেছি, তো আমরা যেহেতু ত্রিভুজ এবিসি এই দুটো সমান্তরাল রেখার মাঝখানেই আছে, তো আমরা বুঝতেই পারছি যে ত্রিভুজটির তাহলে উচ্চতাও কত, এইচ। যেহেতু এমএন রেখাটি আমরা ওই যে উচ্চতার সমান পরিমাণ একটা অংশ আগে বিএম নিয়ে নিয়েছি, তারপর সেই বরাবর সমান্তরাল রেখা এঁকেছি, তো আমরা বলতে পারি যে এই ত্রিভুজটির উচ্চতা বিএম, যেটি কিনা এইচ এর সমান। তারপর ফাইনালি আমরা এবিসি যে কোণটা, এটা আমরা দেখতে পাচ্ছি ভূমি সংলগ্ন কোণ এক্স এর সমান। তো ভূমি বিসি তার সাথে ভূমি সংলগ্ন কোণ এক্স, এবং সাথে সাথে ভূমির উপর মধ্যমাও আমরা পেয়ে গেলাম এডি। তাহলে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। তবে এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে যে কোণ এক্স এর ভ্যালুটা যদি একটু অন্যরকম ভাবে নাও, তো মাঝে মধ্যে তোমরা দুটো ত্রিভুজও পেতে পারো। সেটা কিভাবে? সেটা হচ্ছে এই যে মধ্যমার সমান করে যে বৃত্তচাপ নিচ্ছ, সেই বৃত্তচাপটা এখন আমরা যেভাবে এঁকেছি আমরা দেখতে পাচ্ছি একটা জায়গায় ছেদ করছে, এই যে বি রেখার একটা জায়গায় ছেদ করতেছে। বাট কোনো যদি এমন হয়, এটা কিন্তু দুটো জায়গায় ছেদ করতে পারে। দুটো জায়গায় যদি ছেদ করে, তাহলে যেহেতু এটা একটা বৃত্তচাপ, তাই না, এমন হতে পারে না যে দুটো জায়গায় ছেদ করতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমরা ত্রিভুজ পেয়ে যাবো কয়টা, দুইটা। কারণ যেহেতু আমার ভূমি সংলগ্ন কোণ সব ঠিক থাকতেছে, উচ্চতাও ঠিক থাকতেছে, তো জাস্ট যদি এই মধ্যমাটা দুটো জায়গায় ছেদ করে বৃত্তচাপটি বি রেখার, তাহলেই কিন্তু আমরা দুটো ত্রিভুজ পেয়ে যাব একটার জায়গায়। আর একটা জিনিস যেটা মাথায় রাখবা, সেটা হচ্ছে কখনো যদি ভুল করে এই সম্পাদ্যটি করার সময় যদি কখনো ভুল করে মধ্যমা ডিটিকে যদি তোমরা এইচ এর থেকে কম পরিমাণ নাও, সেই ক্ষেত্রে কিন্তু এই যে মধ্যমার সমান ডি এর সমান করে যে বৃত্তচাপ থাকবে, যদি ডিটা এইচ এর চেয়ে ছোট হয়, সেটা কিন্তু বি রেখার কোথাও ছেদই করবে না, তাই না? কারণ যেহেতু বি রেখা ছেদ করলেই তো আমরা ত্রিভুজটা পাবো। তো যদি ছেদই না করে, সেক্ষেত্রে আমরা কিভাবে ত্রিভুজ পাবো? তো এই জন্য অবশ্যই এই সম্পাদ্যটি করতে গেলে, এই সম্পাদ্যটিতে যদি ত্রিভুজ তোমরা আঁকতে চাও, তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে মধ্যমা ডি কিন্তু অবশ্যই এইচ এর চেয়ে বড় হতে হবে। তো আজকের ক্লাসে আমরা ত্রিভুজ সংক্রান্ত দুটি সম্পাদ্য শিখলাম, সম্পাদ্য 3 এবং সম্পাদ্য 4। সম্পাদ্য 3-এ আমরা দেখেছি ত্রিভুজের ভূমি, শিরোকোণ এবং অপর দুই বাহুর অন্তর দেয়া থাকলে তা থেকে কিভাবে ত্রিভুজ আঁকতে হবে। তারপর সম্পাদ্য 4-এ আমরা দেখেছি ত্রিভুজের উচ্চতা, ভূমির উপর মধ্যমা এবং ভূমি সংলগ্ন কোণ দেওয়া থাকলে তা থেকে কিভাবে ত্রিভুজ আঁকতে হবে। আশা করি সবাই তোমরা প্রদত্ত শর্ত অনুযায়ী ত্রিভুজটি আঁকতে পারবে যথাযথভাবে। বাড়ির কাজ হিসেবে থাকছে একটি সৃজনশীল প্রশ্ন। তো প্রশ্নটি কি বলছে, পিকিউআর ত্রিভুজের পিকিউ ইকুয়ালস টু 6 সেন্টিমিটার, কিউআর ইকুয়ালস টু 8 সেন্টিমিটার এবং পিআর ইকুয়ালস টু 4.5 সেন্টিমিটার। এস কিউআর এর মধ্যবিন্দু। প্রথম কতে আমাদের অ্যান্সার যেটা করতে হবে সেটা হচ্ছে উপরোক্ত তথ্যের আলোকে ত্রিভুজটি আঁকতে হবে। খ, জ্যামিতিক পদ্ধতিতে দেখাও যে পিকিউ স্কোয়ার্ড প্লাস পিআর স্কোয়ার্ড ইকুয়ালস টু 2 ইন্টু পিএস স্কোয়ার্ড প্লাস কিউএস স্কোয়ার্ড। এটা আমাদেরকে দেখাতে হবে জ্যামিতিক পদ্ধতিতে। গ প্রশ্নে আমাদেরকে বলছে যদি কোনো ত্রিভুজের ভূমি কিউআর এর অর্ধেকের সমান হয় এবং শিরোকোণ উদ্দীপকে উল্লেখিত ত্রিভুজের কোণ আর এর সমান হয় এবং অপর দুই বাহুর সমষ্টি কিউআর এর সমান হয়, তবে ত্রিভুজটি আঁকতে হবে। অবশ্যই অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক। আশা করি পর্যাপ্ত অনুশীলনের মাধ্যমে সবাই বাড়ির কাজটি করতে পারবে।
স্কুল খুললে অবশ্যই বাড়ির কাজটি তোমার শ্রেণী শিক্ষকের কাছে জমা দিতে হবে। ক্লাসটি পুনরায় করতে চাইলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সরকারি বিধি মেনে ঘরে থাকো এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলো। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।